আচ্ছা, তাহলে আগের দিন হচ্ছে প্রবাহী তড়িতের ওহমের সূত্রের উপরে হচ্ছে কি রোধের সংজ্ঞা এগুলো হয়েছিল, তাই তো? আজকের হচ্ছে কি বলছি যে রোধের মাত্রা কি করে হবে, তাই তো? রোধের মাত্রা, তারপরে পরিবাহিতার মাত্রা। প্রথমে লিখছি যে রোধ, রোধের মাত্রা। আমরা কি করে রোধের মাত্রা বার করব? যে ওহমের সূত্র যদি লিখি, ওহমের সূত্র কি ছিল? ভি ইজ ইকুয়ালস টু আই আর। তাহলে এখান থেকে আর কত পাচ্ছি? ভি বাই আই, টি নয়, ভি বাই আই, ঠিক আছে। এবার রোধের যদি মাত্রা বার করতে চাই তাহলে কি করতে হবে? আমাকে বিভবের মাত্রা বার করতে হবে, আর হচ্ছে কি বাই হচ্ছে কি প্রবাহ মাত্রার মাত্রা বার করতে হবে, ঠিক আছে। এবার আমরা বিভবের মাত্রা কি করে বার করব? ভি ইজ ইকুয়ালস টু কি ছিল? ডাব্লিউ বাই কিউ, তাই তো? ভি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ মানে কি? কার্য। তাহলে বিভবের মাত্রা কি হবে? কার্যের মাত্রা, কার্যের মাত্রা কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে। কার্যের মাত্রা এটা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। আধানের মাত্রা কি হয়? আধানের মাত্রা হয় আইটি, তাই তো? আইটি। তাহলে তাই যদি হয় তাহলে বিভবের মাত্রা কি দাঁড়াচ্ছে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা হচ্ছে কি বিভবের মাত্রা, ঠিক আছে। তো তাহলে এখানে রোধের মাত্রা আমি লিখবো কি? রোধ, রোধের মাত্রা হবে কি না, বিভবের মাত্রা যেটা বেরোলো সেটা হচ্ছে কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা হলো কি রোধের মাত্রা, বিভবের মাত্রা। বাই কারেন্টের মাত্রা, আই কে আমরা আই লিখছি, ঠিক আছে। প্রবাহ মাত্রার মাত্রাকে আমরা আই বলেই লিখি। তাহলে সেরকম যদি হয় তাহলে এখান থেকে কি হচ্ছে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু। আগে থেকে আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ছিল, এখন হয়ে গেল কত? আই টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে। এম, আচ্ছা, রোধের মাত্রা, রোধের মাত্রা বইতে কি আছে? এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস টু। কি করে হয়? এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস, এমটা বইটা, বইতে এমটা না ছেড়ে গেছে, এই বইতে এম নেই। অন্য কোনো বই দেখি। আচ্ছা, এম আছে। এই বইতে এমটা অমিট হয়ে গেছে, ঠিক আছে। এমটা লিখে নে, সামনে এম হবে। এমটা কোনো কারণে এমটা লেখা নেই, প্রিন্টিং মিস্টেক হয়ে আছে, ঠিক আছে। আর এ টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস টুও লেখা যায়, মানে কারেন্টের মাত্রাকে আমরা আই লিখি আবার এও লিখি, ঠিক আছে। কারেন্টের মাত্রাকে আই লিখছি, এও লিখছি। এবারে পরিবাহিতা, পরিবাহিতা মানে কি? পরিবাহিতা হচ্ছে কি? পরিবাহিতা হলো কি না, রোধের অনন্যককে কি বলে? রোধের অনন্যককে বলে পরিবাহিতা। অনন্যক, অনন্যক, অদন্ত নৈকার, অনন্যককে পরিবাহিতা বলে, রোধের অনন্যককে পরিবাহিতা বলে, ঠিক আছে। তাহলে কি লিখবো? পরিবাহিতা সমান, পরিবাহিতা সমান ওয়ান বাই কি লিখবো? রোধ। পরিবাহিতা সমান কি লিখবো? ওয়ান বাই রোধ। তাহলে পরিবাহিতার মাত্রা লিখবো, আগে এটা পুরোটা টুকে নে। পরিবাহিতার মাত্রা, রোধের মাত্রা পুরোটা লিখে নে, তারপরে লিখছি। আচ্ছা, এখানে কি লিখবো? যে রোধের, হ্যাঁ, পরিবাহিতার তাহলে মাত্রা কি হবে? পরিবাহিতার মাত্রা হবে, রোধের যা মাত্রা ছিল সেটাকে অনন্য করে দেবো, তাই না? পরিবাহিতা, পরিবাহিতার মাত্রা লিখলে কি লিখবো? রোধের মাত্রা কি ছিল? এম এল স্কোয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু, এটা ছিল। তাহলে পরিবাহিতার মাত্রা কি হবে? ওয়ান বাই রোধের মাত্রা, তাই না? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু। এটা উপরে উঠলে কি হবে? এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার থ্রি আই স্কোয়ার। মানে যেগুলো
যার হচ্ছে কি ছিল, পাওয়ার গুলো প্লাস ছিল সেগুলো হয়ে যাবে মাইনাস, আর যেগুলো মাইনাস ছিল সেগুলো হয়ে যাবে প্লাস। ঠিক আছে, এবারে কি না রোধের একক, রোধের রোধের একক অবশ্যই এসআই একক, রোধের এসআই একক, এসআই একক হচ্ছে কি ওহম। ঠিক আছে, রোধের এসআই একক হচ্ছে কি ওহম। ওহমকে আমরা এরকম করে লিখি, ঠিক আছে, এটা হচ্ছে ওহম। রোধের এসআই একক হচ্ছে কি ওহম। রোধের সিজিএস একক কি, সিজিএস একক হচ্ছে কি না স্ট্যাট ওহম, স্ট্যাট ওহম, স্ট্যাট ওহম, এরকম করেও লেখা যায় এসটিএটি স্ট্যাট ওহম। রোধের এসআই একক হচ্ছে ওহম, রোধের সিজিএস একক হচ্ছে কি স্ট্যাট ওহম। ঠিক আছে, আচ্ছা পরিবাহিতা, পরিবাহিতার কি হবে, পরিবাহিতার যদি আমি একক লিখি, পরিবাহিতার এসআই একক, পরিবাহিতার এসআই একক কি লিখবো, এসআই একক লিখবো ওহম ইনভার্স। ঠিক আছে, পরিবাহিতার এসআই একক লিখবো কি ওহম ইনভার্স। যদি আমি লিখি মানে 1/ওহম না, ওহম টু দি পাওয়ার -1 হবে, বা এটাকে কি লেখা যায়, দেখ ওহমকে যদি আমি উল্টে লিখি এমএইচও হয়ে যাবে না, এই জন্য এটাকে কি বলে মো বলে। ঠিক আছে, ওহমকে যদি উল্টে লেখা হয় হয়ে যাবে কি মো। ঠিক আছে, আর এটাকে কিভাবে লেখা যায়, বা এটা যেমন ওহমকে এরকম করে লিখেছি, এটাকে উল্টে দিলে এরকম হয়ে যাবে। ঠিক আছে, এরকম লেখা আছে না, এটাকে উল্টে দিলে এরকম হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে কি পরিবাহিতার একক। ঠিক আছে, এটাকে সিমেন্সও বলে, বা সিমেন্স, দন্তস্ব সেই ময়কা দন্ত নয় দন্তস্ব সিমেন্স। ঠিক আছে, তাহলে কি হচ্ছে রোধের এসআই একক হচ্ছে ওহম, সিজিএস একক হচ্ছে স্ট্যাট ওহম। তারপরে কি হচ্ছে না রোধের অনন্যকে কি বলছি পরিবাহিতা, এই জন্য পরিবাহিতার একক কি দাঁড়াচ্ছে ওহম ইনভার্স। ঠিক আছে, বা ওহম ইনভার্সটাকে আমরা কি লিখছি মো লিখছি, মানে ওহমকে উল্টো ভাবে লিখলে কি হচ্ছে ও এইচ এম কে উল্টো ভাবে লিখলে কি হচ্ছে এম এইচ ও হচ্ছে মো। ঠিক আছে, ওহমকে এরকম করে লিখেছিলাম ওমেগা দিয়ে, এটাকে উল্টো করে লিখবো বা সিমেন্স। ঠিক আছে, এরকম করে হচ্ছে। হয়েছে, যদি বলি সিজিএস একক, সিজিএস একক আপাতত লাগে না, তবু সিজিএস একক যদি লিখি তাহলে কি লিখবো স্ট্যাট ওহম টু দি পাওয়ার -1, স্ট্যাট ওহম টু দি পাওয়ার -1 হয়ে যাবে। এরপরে আমরা কি করি যে ওহমের অনেক বড় একক নিই। ঠিক আছে, মানে আমরা যখন বলি কোনো কিলো, কিলো মানে কি 10⁻³ মেগা, মেগা মানে হচ্ছে কি 10⁻⁶। ঠিক আছে, আমরা যখন বলি যে কিলো, কিলো মানে হচ্ছে কি 10⁻³ যেটাকে আমরা কে দিয়ে ডিনোট করি। ঠিক আছে, কিলো, মেগা, মেগাকে আমরা বলি কত 10⁻⁶, যেটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করি। আর কি না মাইক্রো, মাইক্রোকে আমরা মিউ দিয়ে ডিনোট করি, মাইক্রো মানে কত হচ্ছে 10⁻⁻⁶। যদি বলে যে কিলো ওহম মানে কি হবে 10⁻³ ওহম। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে কিলো ওহম। যদি বলে মেগা ওহম তাহলে হবে কত 10⁻⁶ ওহম, এরকম করে হবে। ঠিক আছে, মাইক্রো ওহম যদি বলে, মাইক্রো ওহম যদি বলে এটাকে লিখবে কিরকম মিউ, এরকম করে লিখবে মাইক্রো ওহম মিউ, এটা হচ্ছে কি ওহম, মানে কত হবে 10⁻⁻⁶ ওহম, এরকম করে লিখে দিতে হবে। হয়েছে, এটা হলো। এরপরে আসবো কি যে 1 ওহম রোধ কাকে বলে। ঠিক আছে, 1 ওহমের সংজ্ঞা। ঠিক আছে, 1 ওহমের সংজ্ঞা, 1 ওহমের সংজ্ঞা কি হবে, আমরা যখন বলছি যে ভি ইজিক্যালস টু আই আর, সেখান থেকে কি পাচ্ছি আর ইজিক্যালস টু ভি/আই। তাহলে 1 ওহম হবে কখন, যখন 1 ভোল্ট হবে বিভব প্রভেদ আর 1 অ্যাম্পিয়ার হবে কি তড়িৎ প্রবাহ মাত্রা, তাই না।
1 ভোল্ট হবে কি বিভব প্রভেদ, আর 1 অ্যাম্পিয়ার হবে কি তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে এখানে যদি সংজ্ঞা লিখি তাহলে কি লিখবো? কোন পরিবাহীর দুই প্রান্তে যদি 1 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে তার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা হয়, তাহলে সেই পরিবাহী রোধকে কি বলে? 1 ওহম। ঠিক আছে, তাহলে লিখ কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, এটা লিখ, এটা বোর্ডে লিখছি না। কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে যদি তার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার, যদি তার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা হয়, তবে ওই তড়িৎ প্রবাহ মাত্রা হয়, তবে ওই পরিবাহী রোধকে 1 ওহম বলে। তবে ওই পরিবাহী রোধকে কি বলে? 1 ওহম বলে। তবে ওই পরিবাহী রোধকে কি বলে? 1 ওহম বলে। তাহলে কি লিখলাম? যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি 1 ভোল্ট হয়, বা কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট হলে যদি তার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা হয়, তাহলে ওই পরিবাহী রোধকে 1 ওহম বলে। ঠিক আছে, হ্যাঁ, আই স্কোয়ার। মানে কেন হয়েছে? যখন আমরা যদি বলি যে 1/x মানে কি হবে? x⁻⁻1, 1/x² মানে কি হবে? x⁻²। তাহলে যখন লিখছি যে m, তারপরে কি ছিল? l স্কোয়ার, ml² t⁻³ i⁻²। m যখন উপরে উঠবে, m এর পাওয়ার কত আছে? 1 আছে, সেটা উপরে উঠলে কি হবে? -1 হয়ে যাবে। এল যখন উপরে উঠবে তার পাওয়ার 2, -2, এরকম করে হচ্ছে। আর যেটা মাইনাস আছে সেটা হয়ে যাবে প্লাস, এরকম করেই হচ্ছে। ঠিক আছে, কোথায়? না তো। আচ্ছা, এবার একটা জিনিস বলছি, শোন, ভালো করে শুনবি। ঠিক আছে, ভালো করে শুনবি। হেডিং দে ওহমের সূত্রের লৈখিক প্রকাশ। ঠিক আছে, ওহমের সূত্রের লৈখিক প্রকাশ, ওহমের সূত্রের লৈখিক প্রকাশ। লৈখিক প্রকাশ বলতে লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রকে কিভাবে প্রকাশ করব। ঠিক আছে, লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রকে কিভাবে প্রকাশ করব। লৈখিক, লেখচিত্র, রৈখিক নয়। ওহমের সূত্রের লৈখিক প্রকাশ। আচ্ছা, কি বলছিস? শোন, যখন দেওয়া থাকে y ধর দেওয়া আছে 2x + 3, যদি এরকম দেওয়া থাকে, ঠিক আছে, এটা একটা সরল রেখার সমীকরণ। কিসের সমীকরণ? এটা একটা সরল রেখার সমীকরণ। মানে আমি যদি বলি y অক্ষ, এটা হচ্ছে কি x অক্ষ, তাহলে সরল রেখাটা হবে কি রকম? যে এই সরল রেখাটা, আচ্ছা, একটা জিনিস হয় সরল রেখার নতি। কি হয়? সরল রেখার নতি হয়। সেটা কি হয়? আর একটা সরল রেখা না x অক্ষের সঙ্গে, মানে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে। ঠিক আছে, তাহলে তার নতি হয় কত? নতি হচ্ছে কত হয় না? ট্যান 30 ডিগ্রি, ট্যান থিটা আসবে ত্রিকোণমিতিতে। আপাতত সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা পড়া হয়নি এগুলো, তাই তো? তো যাই হোক, আমি বলছি যে যদি কোনো সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা করবে সেটাকে আমরা বলছি কি? থিটা।
তাহলে নতি হবে কি ট্যান থিটা, ঠিক আছে, এটা হচ্ছে নতি। আর এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি কি এম, এই ট্যান থিটাটাকে কি বলি এম। মানে যদি এই সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে তাহলে কি হবে ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 হবে কি ওর নতি। এবারে সরল লেখার সমীকরণকে আমরা কি লিখি, y ইজিক্যালস টু mx প্লাস সি। এমটা হচ্ছে কি, এমটা হচ্ছে নতি, সিটা হচ্ছে কি y অক্ষের ছেদিতাংশ, ঠিক আছে। এবার বলবি যে এইসব কেন করছে, ঠিক আছে, বলছি কেন করছে। y ইজিক্যালস টু mx প্লাস সি, এটা হচ্ছে সরল লেখার সমীকরণ, যেখানে এমটা হচ্ছে কি নতি, মানে সরল রেখা যদি এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে তাহলে এম হবে কত ট্যান 30 ডিগ্রি। সরল রেখা যদি এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে তাহলে এম হবে কি ট্যান 45 ডিগ্রি। সরল রেখা যদি এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে তাহলে নতি হবে কত ট্যান 60 ডিগ্রি। সরল রেখার সমীকরণ কি হচ্ছে y ইজিক্যালস টু mx প্লাস সি। তাহলে বল এই সরল রেখাটা কি রকম লেখচিত্র হবে। এই সরল রেখাটার লেখচিত্র হবে কি রকম, যে এর নতি হচ্ছে কত 2, বোঝাই যাচ্ছে এর নতি হচ্ছে কত 2। আর সরল রেখাটা কি হবে y অক্ষকে তিন তিন মানে 0,3 বিন্দুতে কাট করে যাবে, মানে কি এটা হচ্ছে কি 1, y অক্ষ বরাবর 1 2 3, মানে এই বিন্দুটা কত হচ্ছে 0,3। তো সরল রেখাটা যাবে কি রকম, এরকম করে যাবে। এটা হচ্ছে সরল রেখার সমীকরণ আসবে। এবার এই কথা হচ্ছে যে এটার সঙ্গে ওহমের সূত্রের কি সম্পর্ক। আমি যদি বলি যে ভি এই বরাবর আই লেখচিত্র, ঠিক আছে, আমরা কি জানি ভি ইজিক্যালস টু আই আর। আমি যদি আর আই লিখি, প্লাস কিছু আছে, কিছু নেই, মানে কি আছে জিরো। তাহলে এরকম যদি হয় তাহলে আমি যদি বলি ভিটা আমার কাছে কি ওয়াই, আই হচ্ছে কি এক্স, তাহলে আরটা হবে কি এম, মানে নতি। শূন্য মানে কি সরলরেখাটা ওয়াই অক্ষকে ওপর নিচে কোথাও কাট করেনি, একদম মূল বিন্দু দিয়ে গেছে। তাহলে এরকম হবে সরলরেখা। এই সরলরেখার নতি হবে কত আর। তাহলে কি হচ্ছে ওহমের সূত্রের লেখচিত্র কি হবে, মূল বিন্দুগামী সরলরেখা হবে। এই কথাটা যে বলে দিয়েছে যে ওহমের সূত্রের লেখচিত্র কি হবে, যে মূল বিন্দুগামী সরলরেখা হবে। কেন মূল বিন্দুগামী সরলরেখা হবে জাস্ট এইটুকু বলেছে, ঠিক আছে। আপাতত টুকে নিতে পারিস এরকম করে। প্রথমে এরকম একটা সরলরেখা ছিল, ব্যাস। কি কি লিখবি প্রথমে, কোনটা প্রথম, প্রথম দ্বিতীয় তৃতীয় যদি আমি বলি কোনটা লিখবি, প্রথমে লিখবি এটা, এরকম একটা গ্রাফ লিখবি, দিয়ে কি করবি, এটা হচ্ছে থিটা, লিখবি নতি সমান ট্যান থিটা সমান এম, হয়ে গেল এটা। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় এখানে লিখবি কি 2 নম্বর হচ্ছে কি এটা সরলরেখার সমীকরণ হয়েছে। কোনটা প্রথম বললাম, এই যে যে সরলরেখাটা টেনেছিস, সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করেছে, তার নিচে লিখেছিস কি নতি সমান ট্যান থিটা সমান এম। 2 নম্বরে কোনটা লিখেছি, এই যে যে বক্সের মধ্যে সরল রেখার সমীকরণ। 3 নম্বর কি হবে, 3 নম্বর হবে এই সরল রেখাটা লিখবি, মানে মানে হচ্ছে y ইকুয়ালস টু 2x প্লাস 3 লিখবি, লিখে এই লেখচিত্রটা এঁকে দিবি, ঠিক আছে, 3 নম্বর। তারপরে 4 নম্বরে কি লিখবি, এই যে যে ভি আর আর, যে ভি আর হচ্ছে y অক্ষ বরাবর ভি, x অক্ষ বরাবর আই, দিয়ে এইরকম সরলরেখা টানবি, ঠিক আছে। তারপরে লেখাতে আসছি কি কি লিখতে হবে। তবে পরীক্ষার খাতাতে এতগুলো কিছু লিখতে হবে না, শুধু কি লিখতে হবে পরীক্ষার খাতাতে, যে ওহমের সূত্রটা হচ্ছে কি, যে ভি আর আই এর লেখচিত্র করলে কোনটা, এটা 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 একটা উদাহরণ দিয়েছি, লিখতে পারিস। যদি কেউ না, যদি ভাবিস যে না কঠিন হচ্ছে, না লেখার দরকার নেই, মুখস্থ করে চালিয়ে দিবি, কি আছে, ঠিক আছে। মূল বিন্দুগামী সরলরেখা কেন হচ্ছে ওটাই বলেছে। কোনখানে, এখানে নতি হবে 2, ওই সরলরেখাতে নতি হবে 2, বল বল। ট্যান থিটা সমান এম, মানে আমরা আমরা হচ্ছে নতিকে এম বলি, ঠিক আছে। সরলরেখার সমীকরণ লিখছি না y ইকুয়ালস টু mx প্লাস সি, যেখানে কি হচ্ছে এমটা হচ্ছে নতি, তাহলে y ইকুয়ালস টু 2x প্লাস 3, এই সরলরেখার নতিকে 2,
আর 3 হচ্ছে কি ওয়াই অক্ষকে 3 বিন্দুতে ছেদ করে গেছে, তাহলে এই সরলরেখার নতি কত? 2। ঠিক আছে, এই সরলরেখার নতি হচ্ছে কত? 2। বল এখানে এই সরলরেখার নতি মানে সরলরেখাটা সব সময় তো এক্স অক্ষকে যে কোণে, মানে এক্স অক্ষের সঙ্গে যা কোণ করেছে, কিছু একটা কোণ করেছে, সেই কোণটার ট্যান থিটার মান কত হবে? 2। সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ করবে আর যদি ট্যান থিটা নেই, সেই মানটা কত আসবে? 2 আসবে। ঠিক আছে, ওই সরলরেখার ক্ষেত্রে। আচ্ছা, ভি কে আমি উল্লম্ব অক্ষ বরাবর রেখেছি, আই কে আমি অনুভূমিক অক্ষ বরাবর রেখেছি, রাখতে গ্রাফটা এরকম হয়েছে। ঠিক আছে, ভি কে আমি উল্লম্ব বরাবর রেখেছি, আই কে আমি অনুভূমিক বরাবর রেখেছি, রাখতে ওই রকম গ্রাফ হয়েছে। যদি আমি যদি আমি যদি আমি আই কেই বরাবর রাখতাম, যদি আমি আই কেই বরাবর রাখতাম আর ভি কে যদি এই বরাবর রাখতাম, আমাদের গ্রাফ করা উচিত কি? ভি আই ভার্সাস ভি। কেন? আইটা ভি এর উপর নির্ভর করে না, কে কার উপর নির্ভর করে? ভি আই এর উপর নির্ভর করে না, আই ভি এর উপর নির্ভর করে? আই ভি এর উপর নির্ভর করে। আমরা সবসময় কি করি যে যে ওয়াইটা সবসময় এক্স এর উপর নির্ভর করে। এক্স হচ্ছে কি স্বাধীন চলরাশি, তাকে অনুভূমিক অক্ষ বরাবর রাখি, আর যেটা অধীন চলরাশি মানে কারোর উপর নির্ভর করছে, সেটাকে আমরা উল্লম্ব অক্ষ বরাবর রাখি। তো এখানে আই হচ্ছে কি ভি এর উপর নির্ভর করছে, এই জন্য আমরা আই কে উল্লম্ব অক্ষ বরাবর, ভি কে অনুভূমিক অক্ষ বরাবর যদি রাখি, তাতে করে কি রকম আসবে দেখ। এখন আমার লেখা উচিত কি? আমরা কি জানি ওহমের সূত্র অনুযায়ী ভি ইজিক্যালস টু আই আর, কিন্তু আমাকে কি লেখা উচিত? আই আর ইজিক্যালস টু ভি লিখলাম, আই ইজিক্যালস টু 1/r ইন্টু ভি, প্লাস কিছু নেই মানে কি? শূন্য। তাহলে এখানেও কি হবে? সরল লেখা হবে। কোন দিক দিয়ে যাবে? মূল বিন্দু দিয়ে যাবে, কেন কি শূন্য আছে না, ওয়াই অক্ষকে কোথায় ছেদ করবে? শূন্যতে। শূন্য মানে কি? মূল বিন্দু। কিন্তু এখানে নতি কত হবে বলতো? 1/r, কি না বল? এখানে নতি কত হবে? 1/r। এবারে একটা কথা কি লিখবো, যে ওহমের সূত্র যেটা লিখবো, কি লিখবো? লেখ অনুভূমিক অক্ষ বরাবর বিভব। কি লিখবো? অনুভূমিক অক্ষ বরাবর বিভব, যাকে বলছি ব্র্যাকেটে ভি, অনুভূমিক অক্ষ বরাবর বিভব, এবং উল্লম্ব অক্ষ বরাবর প্রবাহ মাত্রা, ব্র্যাকেটে হচ্ছে কি আই, অনুভূমিক অক্ষ বরাবর বিভব এবং উল্লম্ব অক্ষ বরাবর প্রবাহ মাত্রা আই কে প্রকাশ করলে ঠিক আছে, ওহমের সূত্রানুযায়ী লেখচিত্রটি হবে মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, তাহলে ওহমের সূত্রের লৈখিক প্রকাশের উত্তর কতটা হবে যদি বলি, ওহমের সূত্রের লৈখিক প্রকাশের উত্তর হবে এই বোর্ডে এখন যতটুকু লেখা আছে। তাহলে আগেরটা এটা বোঝার জন্য। ঠিক আছে, যদি কেউ চাস মানে লাইন টেনে দিতে পারিস, ঠিক আছে, ওপর থেকে লাইন টেনে দিতে পারিস। ওহমের সূত্রের লৈখিক প্রকাশ এইটুকু লেখা আছে, ওপরেরটা কিসের জন্য লিখেছি? সরল লেখা বোঝার জন্য করেছি। ঠিক আছে, এক্সট্রা হয়ে গেল, তাই তো? বেশি হয়ে গেছে। কিন্তু যদি না বলি এই মূল বিন্দুকে আমি সরল লেখা, কি করে বোঝাতাম আমি? ওটা যদি না বলি তাহলে তোদেরকে মুখস্থ করতে হতো যে মূল বিন্দুকে আমি সরল লেখা হচ্ছে, কারণ কি তোরা তো সরল লেখার সমীকরণই জানিস না, জানবি কি করে? ঠিক আছে,
এই যে মূলবিন্দুগামী সরলরেখা। এবারে বল পরীক্ষায় যদি বলে ওহমের পরীক্ষায় যদি বলে ওহমের সূত্রের লৈখিক প্রকাশ করো, তাহলে কি হবে? এরকম একটা ছবি আঁকবি, শুধু এই ছবিটাই, এই সাইডে যেটা আছে দিয়ে এটা লিখে দে, ঠিক আছে? আর কি অহমীয় পরিবাহী অহমীয় পরিবাহী, এটা একটা আছে। অহমীয় পরিবাহী অহমীয় পরিবাহী হচ্ছে কি এমনি যদি আলাদাভাবে সংজ্ঞা লিখতে বলে তখন লিখতে হবে, ঠিক আছে? অহমীয় পরিবাহী বলতে কি হবে? যারা ওহমের সূত্র মেনে চলে তারা হবে কি অহমীয় পরিবাহী, আর যারা ওহমের সূত্র মেনে চলে না তারা হবে কি অহমীয় পরিবাহী। এবার বল অহমীয় পরিবাহীর লেখচিত্র কি হবে? মূলবিন্দুগামী সরলরেখা। অহমীয় পরিবাহীর লেখচিত্র কি হবে? এরকম সরলরেখা হবে না, কোনো বক্ররেখা হতে পারে, ঠিক আছে? না, অন্য কোনো দিক দিয়েও যাবে না, মূলবিন্দুগামীই হতে হবে, মূলবিন্দুগামী সরলরেখা হতে হবে, অন্য কোনো জায়গা দিয়ে গেলেও হবে না, আর বক্ররেখা হলেও হবে না। বক্ররেখা হতে পারে বা অন্য দিক দিয়ে যদি হয় সেটাও হতে পারে। ধর সেটা সরলরেখা কিরকম হলো, ধর এরকম ভি আই এর লেখচিত্র এরকম হলো, এটা কিন্তু ওহমের সূত্র মেনে চলছে না। এরকম সরলরেখা, এটা ওহমের সূত্র মেনে চলছে না। এটা লেখা হয়ে গেছে সবার, ঠিক আছে? এখন পড়া হচ্ছে প্রবাহী তড়িৎ, কারেন্ট নিয়ে পড়া হচ্ছে, ঠিক আছে? কারেন্ট নেই, যাতে তোরা বুঝতে পারিস কারেন্টের কি মর্ম, ঠিক আছে? ঠিক আছে, তোরা বুঝতে পারিস যে কারেন্ট কি জিনিস, আরো ভালো বুঝতে পারবি যদি কারেন্ট বলে দিয়েছে। কারেন্ট যদি শক দেওয়া হয় আরো ভালো বুঝতে পারবি কারেন্ট কি জিনিস। কারণ কি কারেন্ট যতই পড়া হোক না কেন ঠিক বোঝা যায় না যে কারেন্ট কি জিনিস, ঠিক আছে? তাহলে লিখ ওহমীয় পরিবাহী, লেখ। হ্যাঁ, শক, হ্যাঁ আমি 2-4 বার খেয়েছি, ঠিক আছে? খেয়েছি বলতে কি, মানে সরু তার নিয়ে দেখছিলাম যে কি করে হচ্ছে শখ, ঠিক আছে? তবে এমন ভাবে সিস্টেম করেছিলাম যে জোরে থেকে যাবে না, মোটামুটি শখ দেবে, পুরো হচ্ছে জোরে থেকে যাবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ ওরকমই করেছিলাম, যাতে করে খুব বেশি না হয়, মোটামুটি বোঝা যায় হালকার উপর দিয়ে, বুঝছে? আচ্ছা লেগের পর ওহমীয় পরিবাহী, ঠিক আছে? হুম, ওহমীয় পরিবাহী, লেখ যে সমস্ত পরিবাহী, হ্যাঁ ওহমীয় পরিবাহী হেডিং, আর সেটা লিখছি কি যে সমস্ত পরিবাহী, দাঁড়িয়েই তো আছি, যে সমস্ত পরিবাহী কি লেখা উচিত? ওহমীয় পরিবাহীর সংজ্ঞা নিজেরা বল। যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তাদেরকে ওহমীয় পরিবাহী বলে, ঠিক আছে? উদাহরণ কি হবে? যে কোনো ধাতব পদার্থ, তাই না? সমস্ত ধাতু কিন্তু ওহমের সূত্র মেনে চলে ভালোভাবে, সমস্ত ধাতব পদার্থ ওহমীয় পরিবাহী হবে। হুম, ওই যে, আচ্ছা এই উত্তরটার সঙ্গে একটা কথা কি লেখা যেতে পারে, যদি এর সঙ্গে পার্ট কোশ্চেন দেয় যে ওহমীয় পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বনাম বিভবের লেখচিত্র কেমন হবে, তাহলে কি লিখবি? যে মূল বিন্দুগামী সরলরেখা হবে, তাই তো? কোশ্চেন দিল কি ওহমীয় পরিবাহী কাকে বলে, একটি উদাহরণ দাও। ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা হাইফেন বিভব লেখচিত্র কেমন হবে? কি বলবো? মূল বিন্দুগামী সরলরেখা হবে। হ্যাঁ, তারপর লিখ অহমীয় পরিবাহী।
লেখ- যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে না, যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে না, যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে না, অর্থাৎ অর্থাৎ এখানে লিখে দিবি আই, অর্থাৎ আই লিখে হাইফেন ভি, মানে আই ভার্সাস ভি লেখচিত্রটি মূল বিন্দুগামী সরলরেখা হয় না। অর্থাৎ আই ভার্সাস ভি লেখচিত্রটি মূল বিন্দুগামী সরলরেখা হয় না, তাদেরকে অওহমীয় পরিবাহী বলে। অওহমীয় পরিবাহী বলে। উদাহরণ তোদেরকে একটু মনে রাখতে হবে, আমি এগুলো বলছি না যে অর্ধ পরিবাহী কি, একটু যদি বলি অর্ধ পরিবাহী হচ্ছে কি পরিবাহী এবং অপরিবাহীর, অর্ধ পরিবাহী হচ্ছে কি না পরিবাহী এবং অপরিবাহী, পরিবাহী মানে কি যারা তড়িৎ পরিবহন করে, অপরিবাহী বলতে কি যারা একদমই তড়িৎ পরিবহন করে না, ঠিক আছে, এদের মাঝামাঝি তড়িৎ পরিবহন ক্ষমতা, ঠিক আছে, তাদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না, কিন্তু ইলেকট্রন যোজ্যতা বন্ধন থেকে পরিবহন পটিতে যেতে পারে, এরকম অনেক কিছু ঘটনা আছে। মোটামুটি ওরা ওহমের সূত্র মেনে চলছে না, ঠিক আছে। উদাহরণ লেখ অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী উদাহরণ হচ্ছে কি অর্ধপরিবাহী, অর্ধপরিবাহীর পাশে ব্র্যাকেটে লিখে দিবি কি সিলিকন কমা জার্মেনিয়াম, মানে এরা হচ্ছে অর্ধপরিবাহীর উদাহরণ, মানে উদাহরণের উদাহরণ হচ্ছে এখন, ঠিক আছে। অহমীয় পরিবাহীর উদাহরণ হচ্ছে অর্ধপরিবাহী, অর্ধপরিবাহীর উদাহরণ হচ্ছে সিলিকন কমা জার্মেনিয়াম। হুম, আরেকটা লেখ ডায়োড। হ্যাঁ, মানুষ পরিবাহী, মানুষ হচ্ছে পরিবাহী। মানুষ যদি পরিবাহী না হতো তাহলে কারেন্ট শক করতো কিভাবে? শরীরে ব্লাড আছে না, ব্লাডের মধ্যে কি আছে, কি আছে, লবণ আছে না, NaCl, অনেক ইলেকট্রোলাইটও আছে, ওরাই তড়িৎ পরিবহন করে। যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি করে, যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে। সুতরাং হচ্ছে কি আমাদের মধ্যে মানে জল আছে, জলে কি আছে অনেক রকমের লবণ আছে, অ্যাসিডও, ঠিক আছে, রক্তের মধ্যে কি আছে লবণ আছে, তো সেগুলো তড়িৎ পরিবহন করছে। আচ্ছা লেখ কমা ডায়োড, কমা ডায়োড। আচ্ছা ওটার উদাহরণ হচ্ছে অর্ধপরিবাহী হয়েছে, তারপরে কমা ডায়োড, ডায়োড কমা ট্রায়োড উদাহরণ হচ্ছে। হুম, ডায়োড বলতে ডায়োড ট্রায়োড ক্লাস 12-এ আছে, পিএন জাংশন ডায়োড আছে, ঠিক আছে, ট্রায়োড আছে ট্রানজিস্টার এনপিএন, এক্ষুনি বললে কি করে বুঝবি, ডায়োড মানে এইটুকু বলতে পারিস দুটো ইনপুট হবে, ট্রায়োড মানে বুঝতে পারিস যে এরকম হবে, ঠিক আছে। একটা চ্যাপ্টার পুরো আমি কিভাবে এক কথায় বলবো, ঠিক আছে, মোটামুটি এরকম হচ্ছে, ঠিক আছে। কমা বৈদ্যুতিক ফিলামেন্ট যুক্ত বাল্ব, কমা বৈদ্যুতিক ফিলামেন্ট যুক্ত বাল্ব, হুম, কমা বৈদ্যুতিক ফিলামেন্ট যুক্ত বাল্ব। এবার কিছু কিছু অঙ্ক আছে এখান থেকে দেখতে হবে, ঠিক আছে। আগের দিন এই অঙ্ক করেছিলাম না, করিনি, ঠিক আছে, আগের দিন করিনি এগুলো, ঠিক আছে। আচ্ছা ফার্স্ট কোশ্চেন কি আছে দেখি, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য কত আছে, 15 ভোল্ট। কোশ্চেন দিয়েছে কি কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 15 ভোল্ট হলে এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হয় 3 অ্যাম্পিয়ার, পরিবাহীটি রোধ কত। তাহলে কি বলছে, কোন পরিবাহীর বিভব পার্থক্য 15 ভোল্ট, একটা পরিবাহী দুই প্রান্তে কত বিভব দিয়েছে, 15 ভোল্ট, তার মধ্য দিয়ে কারেন্ট কত গেছে, 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে, এটা হচ্ছে কি ভি, ভি সমান 15 ভোল্ট। তাহলে কি হবে, আমরা ওহমের সূত্র ভি ইজ ইকুয়ালস টু আই আর, ভি হচ্ছে কত 15, আই হচ্ছে 3, আর আর কত পাবো 15/3,
মানে কি আসবে, আর সমান আসবে কত, 5। কি একক কি আসবে, ওহম। ঠিক আছে, তাহলে কি লিখবো, পরিবাহীটার রোধ হবে কত, পরিবাহীর রোধ হবে কত, 5 ওহম। হুম, 5 ওহম। তারপরে দুইয়ের কোশ্চেনটা নিজেরা কর। আচ্ছা, এটা হয়ে যাক, তারপরে দুইয়ের কোশ্চেনটা নিজেরা করবে, বলবো না। বোঝা গেছে তো, দুটো ছিল, মান বসিয়ে দিলে হয়ে যাবে, আর কিছুই তো নাই। তারপরে কোশ্চেন কি বলছে, কোন পরিবাহীর রোধ 5 ওহম, প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার, পরিবাহীর প্রান্তদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য। রোধ দেওয়া আছে কত, 5 ওহম। দুইয়ের কোশ্চেনটা, রোধ দেওয়া আছে 5 ওহম, প্রবাহ মাত্রা মানে আই দেওয়া আছে কত, 2 অ্যাম্পিয়ার, পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি ইজিক্যালস টু আই আর, আই হচ্ছে কত 2, আর হচ্ছে 5, হয়ে যাবে কত 10, বিভব বার করছি মানে 10 ভোল্ট হবে উত্তর, এই যে 10 ভোল্ট। আচ্ছা, যার ওহম পাই এর মতো হচ্ছে, পাই কিরকম হচ্ছে, এরকম হচ্ছে তাই তো, হ্যাঁ, আমি বলছি দেখ ওহম করে দিচ্ছি, এই দেখ হয়ে গেছে ওহম। ঠিক আছে, এক কাজ কর, পাই এরকম লিখছিস তো, এরকম লিখিস তো পাই, না কিরকম লিখিস, প্রথমে এরকম দিস তো, তারপরে লাইন টেনিস, এক চান্সে করিস, যদি কেউ এক চান্সে করিস, বা যদি কেউ ওহম না লিখতে পারিস এরকম লিখবি, তাও হচ্ছে তোটা, হ্যাঁ ঠিক হচ্ছে, হয়ে যাচ্ছে, আপাতত তো হচ্ছে এরকম। ঠিক আছে, সব থেকে ভালো ওহম কিরকম লিখবো দেখ, এরকম করছি দেখ, এই দেখ এরকম করবি, এরকম হয়ে যাবে। আর কি, ঠিক আছে। এরপরের কোশ্চেন 3, কি বলেছে, একটি পরিবাহীর রোধ অপর একটি পরিবাহীর দ্বিগুণ, পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ সমান হলে তাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত। দেখ, এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী, ঠিক আছে, একটি পরিবাহীর রোধ অপর পরিবাহীর দ্বিগুণ, এটা হচ্ছে অপর পরিবাহী, অপর পরিবাহীর রোধ, একটি পরিবাহীর রোধ অপর পরিবাহীর দ্বিগুণ, ঠিক আছে, পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ সমান, মানে এটাতেও ভি বিভব প্রভেদ, এটাতেও ভি বিভব প্রভেদ। এখানে কত কারেন্ট আসছে দেখি, ভি ইজিক্যালস টু আই আর, ঠিক আছে, তাহলে এখানে আই কত আসছে, ভি বাই 2 আর, এখানে কত কারেন্ট আসছে দেখি, এটাকে I1 বলে দিচ্ছে, ঠিক আছে, এখানে আসছে কি ভি ইজিক্যালস টু I2 আর, I2 কত আসছে, ভি বাই আর। এবারে কি বলছে, এদের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত, তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কি হবে, প্রথম পরিবাহী বাই দ্বিতীয় পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত, তাহলে কি হবে, প্রথম পরিবাহীতে কত আছে, ভি বাই 2 আর, পরেরটাতে কত আছে, ভি বাই আর। এবার করছে এটাকে কত হচ্ছে, ভি বাই 2 আর ইন্টু আর বাই ভি, ভি ভি কেটে যাচ্ছে, আর আর কেটে যাচ্ছে, 1/2, তাহলে I1 অনুপাত I2 সমান কত, কত হবে, 1:2, ঠিক আছে। এই গরমে যারা পড়াশোনা করে তারা হচ্ছে সমাজের বাইরের প্রাণী, ঠিক আছে, সমাজ বহির্ভূত প্রাণী। বল, খেলে খেলে কি হয়, খেলে খেলে কি হয়, খেলোয়াড়, খেলে খেলে কি হয়, খেলোয়াড়, তাই তো, জেনে জেনে, যে সবচেয়ে বেশি জানে, তাহলে ক্লাসের ফার্স্ট বয় সবচেয়ে বড় জানে, তাহলে খেলে খেলে খেলোয়াড়, জেনে জেনে
জানোয়ার। যে সবচেয়ে বেশি জানে সে সবচেয়ে বড় জানোয়ার। ক্লাসের ফার্স্ট বয় হচ্ছে এটা হচ্ছে ব্যাক বেঞ্চার্সদের জন্য মনের শান্তি। বুঝে? এরপরে লেখ তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ। তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ। তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ বলতে কি বোঝো? তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ বলতে কি বোঝো? ঠিক আছে, হয় কি আমরা যখন কোনো তড়িৎ কোষ বানাচ্ছি, মানে একটা তড়িৎ কোষ যখন বানাচ্ছি তার তো দুটো তড়িৎদ্বার থাকে, একটা প্লাস আর একটা মাইনাস থাকে। এর মধ্যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে তো। হুম, এবারে কি হয় আমরা বলি কি এর তড়িৎচালক বল কিছু একটা বলে দিই, ধর এর তড়িৎচালক বল ইএমএফ সমান কত হচ্ছে, এর তড়িৎচালক বল ধর 10 ভোল্ট, মানে কি এটা 10 ভোল্টের ব্যাটারি। এবারে আমরা যখন কি করি যে একে যখন এর দুটো তড়িৎদ্বারকে যখন আমি কি করব একটা বাল্বের সাথে জুড়ে দেব, তাহলে কি আমি এখানে বলতে পারবো, এই এদিকে দেখাবি কি বলছি, এটা একটা তড়িৎ কোষ তৈরি করা হয়েছে, এর তড়িৎচালক বল 10 ভোল্ট। ঠিক আছে, আমি কি বলছি এই এই ব্যাটারিটাকে যদি আমি বাল্বের সঙ্গে জুড়ে দিই, তাহলে এই বাল্বটা কি 10 ভোল্ট বিভব প্রভেদ পাবে? প্রথম কথা হচ্ছে 10 ভোল্ট বিভব প্রভেদ কি পাবে, না তার থেকে কম পাবে, না তার থেকে বেশি পাবে? বেশি পাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, একটু কম পাবে। কেন পাবে? না আমি যে ধর এটা 10 ভোল্টের ব্যাটারির সাথে জুড়েছি তো, এর যে তড়িৎচালক বল দেখা গেল হয়তো এখানে পাবে 9.5 ভোল্ট পাচ্ছে, তাহলে 0.5 ভোল্ট কোথায় গেল? এই 0.5 ভোল্টটা হচ্ছে কি, না এই যে যে তড়িৎ কোষটা তৈরি করেছি এর মধ্যে কিছু রোধ তৈরি হয়ে যাবে। কেন? না এর এই তড়িৎ কোষটা তৈরি করতে কিছু না কিছু পদার্থ তো লেগেছে, প্রত্যেক পদার্থের কম বেশি একটু রোধ থাকবেই। তার মানে কি এই তড়িৎ কোষের মধ্যেই কি হচ্ছে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে একটা বাধা মানে রোধ থেকে যাচ্ছে, যেটাকে কি বলে অভ্যন্তরীণ রোধ। এই ব্যাটারির বাইরে তার আছে, বাল্ব আছে, ফ্যান আছে, তাদের যা রোধ আছে সেগুলো হচ্ছে কি বর্তনীর বহির্বর্তনীত রোধ। মানে আমি যখন বলছি এটা একটা ব্যাটারি, এই ব্যাটারির ভেতরের যে ব্যাপারটা সেটাকে আমরা কি বলি অভ্যন্তরীণ বর্তনী। মানে তড়িৎ বর্তনীটাকে যদি আমি বলি, শুনছিস, তড়িৎ বর্তনীকে যদি বলি এই ব্যাটারির ভেতরের যেগুলো সেটাকে আমরা কি বলছি অভ্যন্তরীণ বর্তনী, তড়িৎ বর্তনী। ব্যাটারির বাইরে যেটা সেটা হচ্ছে বহির্বর্তনী। এবারে কি, তাহলে অভ্যন্তরীণ বর্তনীতে কিছুটা রোধ থাকছে, মানে কি ব্যাটারির মধ্যে কিছুটা রোধ থাকছে, ওটাকেই কি বলছে অভ্যন্তরীণ রোধ। ঠিকঠাক না? অভ্যন্তরীণ রোধ মানে কি কোনো তড়িৎ কোষের ভেতরে যে রোধ। তবে হ্যাঁ, এই রোধটা নিশ্চয়ই খুব বেশি হওয়া উচিত নয়। কেন? ব্যাটারির রোধ যদি বেশি হয়ে যায় তাহলে ব্যাটারি যে বিভব প্রভেদটা দিতে চাইছে সেটা তো কমেই যাবে, নিজেই তো ভোল্টেজটা খেয়ে নেবে ওখানে, বাইরে বাল্বকে দেবে কি? তো তাহলে কি হচ্ছে ভালো ব্যাটারি হতে গেলে, ভালো তড়িৎ কোষ হতে গেলে তার অভ্যন্তরীণ রোধ কি হওয়া উচিত? কম হওয়া উচিত। যত অভ্যন্তরীণ রোধ কম হবে সেটা তত ভালো ব্যাটারি। তাহলে লেখ অভ্যন্তরীণ রোধের সংজ্ঞা লেখ। তড়িৎ কোষের মধ্যস্থ, তড়িৎ কোষের মধ্যস্থ তড়িৎ কোষের মধ্যস্থ তড়িৎ কোষের মধ্যস্থ সক্রিয় পদার্থ, তড়িৎ কোষের মধ্যস্থ সক্রিয় পদার্থ। ঠিক আছে, তড়িৎ কোষের মধ্যস্থ সক্রিয় পদার্থ বা তরলের কিছুটা রোধ থাকে, কিছুটা রোধ থাকে। তড়িৎ কোষের মধ্যস্থ সক্রিয় পদার্থ বা তরলের কিছুটা রোধ থাকে। আচ্ছা, কিছুটা রোধ থাকে যা কোষের মধ্য দিয়ে যা যা কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে, তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। যা কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে কি করে? তড়িৎ প্রবাহের বিরুদ্ধে
বাধা সৃষ্টি করে। না, খুব অল্প, ওটাই হচ্ছে অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, এই রোধকে এই রোধকে এই রোধকে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ বলে। এই রোধকে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ বলে। এই রোধকে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ বলে। ঠিক আছে, তাহলে বল অভ্যন্তরীণ রোধের একক কি হবে? রোধের যা একক ওহম। ঠিক আছে, রোধ হচ্ছে না অভ্যন্তরীণ। এবারে কি লিখবো যে অভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? কি কি বিষয়ের উপর নির্ভর করে? তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? ঠিক আছে, নাম্বার 1, তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব। তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব। তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব বলতে কি? তড়িৎ কোষের যে দুটো পাত আছে না, একটা প্লাস একটা মাইনাস, এদের মধ্যবর্তী যে দূরত্ব, তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্বের উপর কি রকম নির্ভর করছে না, দেখ সবসময় তড়িৎ প্রবাহ কি হয়, যত তাড়াতাড়ি যেতে পারে তত ভালো, তাই না? দূরে হয়ে গেলে কি হবে, যেতে কি হবে, বেশি বাধা পাবে, তাই না? এখানে প্লাস থেকে মাইনাসে তড়িৎ প্রবাহ যেতে গিয়ে কি হচ্ছে, যদি বেশি দূর হয়ে যায় তাহলে কি হবে, এখানে যত তরল পদার্থ বা কোনো শক্তির পদার্থ আছে তাকে বাধা কাটিয়ে যেতে হবে না। তার মানে কি হচ্ছে, দূরত্ব বেড়ে গেলে রোধ বেড়ে যাবে। কি লিখবো, তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব বাড়লে তড়িৎদ্বারের তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব বাড়লে তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব বাড়লে অভ্যন্তরীণ রোধ বৃদ্ধি পায়। ঠিক আছে, নাম্বার 2, সক্রিয় তরলের মধ্যে তড়িৎদ্বারের নিমজ্জিত অংশের ক্ষেত্রফল। সক্রিয় তরলের মধ্যে তড়িৎদ্বারের নিমজ্জিত অংশের ক্ষেত্রফল। ঠিক আছে, কি বলবো, সক্রিয়, এই পুরো কথাটা লিখবো, সক্রিয় তরলের মধ্যে তড়িৎদ্বারের নিমজ্জিত অংশের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে অভ্যন্তরীণ রোধ কি হয়, অভ্যন্তরীণ রোধ হ্রাস পায়। ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ কি হয়, হ্রাস পায়। সক্রিয় তরলের হচ্ছে, এটা কেন হচ্ছে জানিস, আমি যদি বলি দেখ এক্ষুনি একটু পরেই পরিবাহীর রোধ তার দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের উপর কি রকম নির্ভর করে সেই ব্যাপারটা আসবে। ঠিক আছে, মানে একটা পরিবাহী যত লম্বা হবে মানে দৈর্ঘ্য বেশি হবে। ঠিক আছে, একটা পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তার তত বেশি হয়। কেন এতটা যাবে, একটা পরিবাহী যত মোটা হয় তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ভালো হয়, মানে রোধ কম হয়। কেন, যদি আমি বলি একটা সরু পাইপের মধ্য দিয়ে জল ভালো যাবে না একটা মোটা পাইপের মধ্যে দিয়ে জল, মোটা পাইপের মানে কি হচ্ছে, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হবে তার মধ্য দিয়ে প্রবাহ ভালো হচ্ছে, মানে রোধ কম হচ্ছে। ঠিক আছে, এটা গেল। এরপর লিখ কোষ মধ্যস্থিত সক্রিয় তরলের গাঢ়ত্ব প্রকৃতির উপর। কোষ মধ্যস্থিত 3 নম্বর, কোষ মধ্যস্থিত
তরলের কোষ মধ্যস্থিত সক্রিয় তরলের গাঢ়ত্ব ও প্রকৃতির উপর। ঠিক আছে। এখানে কি লিখবো, যে গাঢ়ত্ব বৃদ্ধি পেলে কি হবে বল, গাঢ়ত্ব বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পেয়ে যাবে, রোধ বৃদ্ধি পাবে। কেন? গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে মানে কি, ওর মধ্যে কণাগুলো খুব কাছাকাছি কাছাকাছি আছে, মানে কি হবে, ইলেকট্রন যেতে গেলে কি হবে, বাধা পাবে, তাই না, ইলেকট্রন যেতে গেলে বাধা পাবে। ঠিক আছে। আর কি, আর হচ্ছে কি প্রকৃতি, যদি বলি গাঢ়ত্ব প্রকৃতি, প্রকৃতি কি, এর যদি পরিবাহিতা বৃদ্ধি পায়, মানে এই তরলটার পরিবাহিতা বৃদ্ধি পেলে, পরিবাহিতা বৃদ্ধি পেলে কি হয়, রোধ কি হয়, হ্রাস পাবে, রোধ হ্রাস পায়। যার পরিবাহিতা যত বেশি হবে তার রোধ তত কম হবে, পরিবাহিতা বৃদ্ধি পেলে কি হবে, হ্রাস পাবে। 4, সক্রিয় তরলের তাপমাত্রা, সক্রিয় তরলের তাপমাত্রা কি হবে, তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ হ্রাস পাবে। বলছি তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ হ্রাস পাবে। আগের গুলোর পুরো মান মানে হচ্ছে কেন হবে বুঝতে পেরেছিস, যে দৈর্ঘ্য যত বেশি হচ্ছে রোধ বেশি হচ্ছে, ক্ষেত্রফল বেশি হলে রোধ কম হচ্ছে, এগুলো নিয়ে অসুবিধা নেই, তাই তো। এবারে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি, যে তাপমাত্রা বৃদ্ধি পেলে কেন রোধ হ্রাস পাচ্ছে, ঠিক আছে। না ওই রকম বলছি না, প্রথম কথা দেখ, তাপমাত্রার সঙ্গে রোধের সম্পর্ক অনেকগুলো পদার্থের জন্য হচ্ছে, ঠিক আছে। শোন আমি একটা কথা বলছি, এদিকে তাকাবি সবাই। উষ্ণতার সঙ্গে রোধের সম্পর্ক কি রকম হচ্ছে, পদার্থ ভেদে কি রকম হচ্ছে আমি বলছি, তার আগে একটা জায়গায় আমি লিখছি, দেখ, উষ্ণতা বাড়লে, ঠিক আছে, উষ্ণতা বাড়লে ধাতব পদার্থের, ঠিক আছে, বা পরিবাহীর রোধ বাড়ে। কি বললাম, উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে, ঠিক আছে। আর উষ্ণতা বাড়লে অর্ধপরিবাহী তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রোধ কমে। এটা ভালো করে মনে রাখ, উষ্ণতা বাড়লে ধাতব পদার্থ মানে পরিবাহীর রোধ বেড়ে যাচ্ছে, কার কার কমে যাচ্ছে, অর্ধপরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবারে কেন হচ্ছে এটা, দেখ আমি যদি বলি পরিবাহী, পরিবাহী বলতে কি, ধাতব পদার্থ হচ্ছে কি কঠিন পদার্থ, এবারে এই কঠিন পদার্থ ধরে এটা হচ্ছে কি একটা ধাতব পদার্থ, ধাতব পদার্থের মধ্যে কি থাকে, অনেক কি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে না, মুক্ত ইলেকট্রন থাকে। এই পদার্থটার মধ্যে দেখবি এদিকে ভালো করে, এই পদার্থের মধ্যে অনেক মুক্ত ইলেকট্রন আছে, মানে মুক্ত ইলেকট্রন মানে কি, এরা চলাফেরা করছে এদিক ওদিক, ব্যাটারি জুড়ে দিলে কি হবে, একদিকে চলতে শুরু করবে, কারেন্ট যাবে, হচ্ছে। এবারে এই পদার্থটা যে এখন আছে, এর মধ্যে অনেক পরমাণুর নিউক্লিয়াস যেখানে বসে আছে সেখানেই আছে, কেন কি দেখ, নিউক্লিয়াস কোথাও যাচ্ছে না, এর মধ্যে অনেক পরমাণু আছে, সেই পরমাণুর নিউক্লিয়াস কিন্তু যেখানে বসে আছে সেখানে স্থির অবস্থায় বসে আছে, কোথাও যাচ্ছে না, শুধু কি হচ্ছে, নিউ নিউ মানে ইলেকট্রন গুলো ওই যে যে পরমাণু নিউক্লিয়াস গুলো বসে আছে তাদের মধ্যে যে ফাঁকা জায়গা আছে সেগুলো দিয়েই যাতায়াত করছে। এবারে ভাব, দুটো লোক এখানে দাঁড়িয়ে আছে, হুম,
ওদিক দিয়ে কেউ একজন দৌড়ে আসছে, যদি দুটো লোক এখানে ঠিকঠাক দাঁড়িয়ে থাকবে, ও কি হবে, ফাঁকা জায়গা দিয়ে সহজে চলে যাবে। যদি দুটো লোক এরকম এরকম হয়, কি হবে, ধাক্কা লাগবে। ঠিক ওটাই হচ্ছে এই পরমাণুতে যখন, মানে এই পদার্থটার যখন, বলছি এই পদার্থটার এখন তাপমাত্রা যা আছে, একে যদি আমি উষ্ণতা বাড়িয়ে দিই, এর মধ্যে যে নিউক্লিয়াস গুলো আছে তারা কি হবে, কম্পিত হতে শুরু করবে। কম্পিত হলে কি হবে, এরকম করছে, ঠিক আছে, প্রত্যেকটা নিউক্লিয়াস কি হচ্ছে, এরকম করে কম্পিত হচ্ছে, ফলে ইলেকট্রন যেতে গেলে কি হবে, বাধা পাবে। মানে পরিবাহী পদার্থের, মানে কি হচ্ছে, ধাতব পদার্থের যদি উষ্ণতা বাড়ে, তাহলে কি হচ্ছে, পদার্থের মধ্যে যে নিউক্লিয়াস গুলো আছে, পরমাণুর যে নিউক্লিয়াস গুলো আছে, তাদের কম্পন বৃদ্ধি পাচ্ছে, ফলে কি হবে, ইলেকট্রন যেতে বাধা পাবে, এই জন্য রোধ বেড়ে যাচ্ছে। এবার আসছে কি, অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীতে কি হচ্ছে, অর্ধপরিবাহীতে এরকম কোনো মুক্ত ইলেকট্রন নেই। অর্ধপরিবাহীর ইলেকট্রন গুলো সব কি হচ্ছে, যোজ্যতা বন্ধনের মধ্যেই ছিল। উষ্ণতা যখন বাড়াবো, তখন কি হবে, ইলেকট্রন গুলো যোজ্যতা বন্ধন ছেড়ে মুক্ত হয়ে যাবে। মানে কি হচ্ছে, অর্ধপরিবাহীতে উষ্ণতা বাড়ালে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে বেড়ে চলে যাচ্ছে। আর মুক্ত ইলেকট্রনের সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে কি হবে, ভালো তড়িৎ প্রবাহ হবে। মানে পরিবাহীতে আগে থেকে মুক্ত ইলেকট্রন ছিল, উষ্ণতা বাড়ালে তাদের গতি বাধাপ্রাপ্ত হচ্ছে, এই জন্য রোধ বেড়ে যাচ্ছে। অর্ধপরিবাহীতে আগে থেকে মুক্ত ইলেকট্রন ছিল না, আগে থেকে সব ইলেকট্রন কোথায় ছিল, বন্ধনের মধ্যে ছিল, উষ্ণতা বাড়ালে বন্ধন ছেড়ে তারা বেরোচ্ছে, মানে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে, মানে ভালো তড়িৎ প্রবাহ মাত্রা হবে, মানে রোধ কমে যাবে। এবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে কি, তরল পদার্থ। তরল পদার্থের কণাগুলো কি হয়, তরল পদার্থের কণাগুলো ভালোভাবে যাতায়াত ঘোরাফেরা করতে পারে। এবার তরল পদার্থের যদি আমি উষ্ণতা বৃদ্ধি করি, যে সমস্ত ধনাত্মক আর ঋণাত্মক আয়নগুলো আছে, তারা আরো ভালোভাবে গতিশীল হতে শুরু করবে, ঠিক আছে, এই জন্য এরকম করে হচ্ছে। ব্যাস, আজকের এই পর্যন্ত থাকছে, পরের দিন চলে এলে এখান থেকে শুরু হবে। চল।